সবাইকে নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে বিশেষ 10টা খবর নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা শুনতে থাকুন। গত মাসে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কটূক্তিকর মন্তব্য করেছিল 15 বছরের এক কিশোরী। দিল্লি পুলিশ ওই কিশোরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এবার সেই এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ। সূত্রের খবর, ওই কিশোরীর বিরুদ্ধে আর কোনো এফআইআর দায়ের করা হবে না। ইতিমধ্যেই এই মামলায় কোনো নতুন মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নয়ডা পুলিশে দায়ের হওয়া একটি 0 এফআইআর ঘটনাস্থল দিল্লি হওয়ায় দিল্লি পুলিশের কাছে পাঠানো হয়েছিল। তবে সেই অভিযোগের ভিত্তিতেও আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না বলে জানা গিয়েছে। কি ঘটেছিল আসলে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভে এক কিশোরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করছেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের পর ওই কিশোরী প্রকাশ্যে 2 বার ক্ষমা চায়। প্রথম ভিডিও বার্তায় সে নিজের মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করে এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে। পরবর্তীতে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর দ্বিতীয় একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে নিজেকে 15 বছর বয়সী বলে পরিচয় দিয়ে সে জানায় বিক্ষোভস্থলে উপস্থিত কয়েকজনের প্রভাবে সে ওই আপত্তিকর স্লোগান বলেছিল। তার কথায়, জুলাই মাসে বন্ধুদের সঙ্গে কনট প্লেসে গিয়েছিলাম। সেখানে কিছু মানুষকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করতে দেখি। তাদের প্ররোচনাতেই আমিও সেই কথা বলেছিলাম। এটা আমার জীবনের প্রথম এবং শেষ ভুল। সে আরও দাবি করে, ভাইরাল হওয়া ভিডিওটি সে নিজে আপলোড করেনি। ঘটনার জন্য সে অত্যন্ত লজ্জিত এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবে না বলেও প্রতিশ্রুতি দেয়। যদিও ওই ক্ষমা প্রার্থনার ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিতর্কের পর গভীর রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শুধু তাকেই নয়, তার প্রয়াত মাকেও অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে, যা তাকে ব্যথিত করেছে। তবে তিনি দেশবাসীর কাছে আবেদন জানান, ভুল পথে চালিত এই শিশুদের ক্ষমা করুন এবং সঠিক পথ দেখান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সকলকে সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি অপ্রয়োজনীয়ভাবে সোনা কেনা থেকে বিরত থাকার, বিদেশ ভ্রমণ আপাতত এড়িয়ে চলার, কারপুলিং ব্যবহারের এবং পেট্রোল ডিজেলের সাশ্রয়ের পরামর্শ দেন। এছাড়াও প্রধানমন্ত্রী কৃষকদের প্রাকৃতিক চাষাবাদ গ্রহণ করার আহ্বান জানান। শ্রাবণী মেলার তৃতীয় সোমবারে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। মুখ্যমন্ত্রীর নির্দেশে গোলাপ ও গাঁদার পাপড়িতে বরণ করা হলো ভক্তদের। উচ্ছ্বসিত পুণ্যার্থীরা। তারকেশ্বরের ধাঁচেই এই আয়োজন করা হয়। পুষ্পবৃষ্টির সময় স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হন ভক্তরা। টানা বর্ষণে ফের প্রকৃতির রুদ্ররূপ দেখল সিকিম। রবিবার গভীর রাতের প্রবল বৃষ্টির পর সোমবার সকালেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ধস নেমে সড়ক যোগাযোগে বড়সড় বিপর্যয় দেখা দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে NH10 এর বারদাংয়ের 20তম মাইল এলাকায়, যেখানে ধসের জেরে জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে পাহাড়মুখী যাত্রী, পর্যটক এবং নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। শুধু জাতীয় সড়কই নয়,
গেলসিং জুরেথাং সড়কের চতুর্থ মাইল এলাকাতেও বড় ধস নেমে রাস্তার একাংশ ভেসে যায়। ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তাতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসন। আবহাওয়া অনুকূলে থাকলে কয়েক ঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিকিম পুলিশ কন্ট্রোল রুমের সর্বশেষ রোড রিপোর্ট অনুযায়ী ধসের কারণে পেকিয়ং, মঙ্গন, গেলসিং, নামচি ও সোরেং জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে। শিবির বদল করতে পারেন লোকসভার আরও 2 সাংসদ। রাজনৈতিক মহলে কানাঘুষো, তৃণমূল কংগ্রেসের আরও 2 সাংসদ এনসিপিআইতে যেতে পারেন। সূত্রের খবর, এনসিপিআইয়ের এক নেত্রীর সঙ্গে এই বিষয়ে নাকি দীর্ঘ আলোচনা হয়েছে। সেই সূত্র ধরে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গেও তাদের বারবার যোগাযোগ হয়েছে, যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, এর মধ্যে এক সাংসদকে কালীঘাট শিবিরের নানা কর্মসূচিতে ভোট পরবর্তী সময়ে দেখা গিয়েছে। অপর সাংসদকে প্রকাশ্যে সেইভাবে দেখা যায় না। একদিকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় দাবি করেছেন 2 সাংসদ কালীঘাট শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন। এরই মধ্যে পাল্টা 2 সাংসদের শিবির বদল ঘিরে জোর চর্চা রাজধানীতে। সূত্রের খবর, এর মধ্যে এক সাংসদের সঙ্গে নাকি আগেও কথা বলেছিল বিপক্ষ শিবির, তবে তিনি অবশ্য সেই সময়ে প্রস্তাবে সাড়া দেননি। বর্তমানে তিনি নিজ থেকেই আগ্রহ প্রকাশ করেছেন। অপর যে সাংসদকে প্রকাশ্যে সেইভাবে দেখা যায় না, তিনিও নাকি নতুন প্রস্তাবে অমত পোষণ করেননি। প্রসঙ্গত 26-এর নির্বাচনে হারের পর কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। 3 টুকরো হয়ে গিয়েছে। 20 লোকসভা সাংসদ তৃণমূল ত্যাগ করে এনসিপিআইতে যোগদান করে এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেছে। সম্প্রতি তাদের এনডিএর বৈঠকেও দেখা গিয়েছে। রাজ্যসভার 3 সাংসদও তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বিজেপি সাংসদ হিসাবে দলবদল করেছেন। এরই সঙ্গে চলছে আসল নকল তৃণমূল তরজা। কিছুদিন আগেই কালীঘাট শিবিরের 2 সাংসদের নাড্ডার সঙ্গে এক টেবিলে ভোজ সারার ছবি, প্রথমে জেপি নাড্ডার সঙ্গে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তখনও উঠে দলত্যাগের জল্পনা। বাকিপুরে বাজিমাত, বিজেপি সভাপতির ছেড়ে যাওয়া আসন ছিনিয়ে নিয়ে চমক প্রথমবার ভোটে দাঁড়ানো ভোট কুশলীর। অনেকেই বলেন তার তৈরি আইপ্যাক 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে। 4 বছর পরে ভোট কুশলী তকমা ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে নেমে প্রশান্ত কিশোর, যিনি পিকে নামেই রাজনৈতিক মহলে সমধিক পরিচিত, জোরদার ধাক্কা খেয়েছিলেন। 2025 সালের নভেম্বরে বিহারের বিধানসভা ভোটের মুখ থুবড়ে পড়েছিল তার গড়া জনসুরাজ পার্টি। কিন্তু 9 মাসের মাথাতেই মগধ ভূমের রাজনীতি সাক্ষী হলো এক চমকপ্রদ প্রত্যাবর্তনের। বাকিপুর কেন্দ্রে তিনি জয়ী হলেন 19,000-এরও বেশি ভোটে। ককরোচ জনতা পার্টির প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের পরে এই প্রথম কোনো ভোটের মুখোমুখি হয়েছিল বিজেপি। ফলাফল সুখকর হলো না তাদের কাছে। দিল্লির যন্তর মন্তরের পরে বিহারেই নিট দুর্নীতি বিরোধী আন্দোলন সবচেয়ে অশান্ত হয়েছিল, যার প্রভাব উপনির্বাচনে পড়েছে বলে বিহারের বিজেপি নেতাদেরও একাংশ মেনে নিয়েছেন। গত 30 জুলাই বাকিপুরের সঙ্গেই মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাতের মঞ্জলপুরেও উপনির্বাচন হয়েছিল। 2টি আসনই ধরে রেখেছে গতবারের নির্বাচনে জয়ী 2 দল, কংগ্রেস এবং বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের ছেড়ে যাওয়া বাকিপুর বিধানসভা আসনে 19,000-এরও বেশি ব্যবধানে পিকে হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নীরজ কুমারকে। পিকে পেয়েছেন 63,000-এরও বেশি ভোট।
নীরজ সাকুল্যে ৪৫,০০০, ১৫,০০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিহারের প্রাক্তন শাসক দল আরজেডির প্রার্থী রেখা কুমারী। গত ১৫ এপ্রিল বিহারের প্রথম বিজেপি নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন সম্রাট চৌধুরী। ৩.৫ মাসের মাথাতেই বাকিপুর উপনির্বাচনে ধাক্কা গেল বিজেপি। সেখানে এক ধাক্কায় পদ্মচিহ্নের ভোট প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। শুধু বিহার নয়, মধ্যপ্রদেশের দতিয়া এবং গুজরাতের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনেও ভোট কমেছে বিজেপির। মঞ্জলপুর ধরে রাখলেও গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ মধ্যপ্রদেশের দতিয়ায় কংগ্রেস জিতে গিয়েছে। গত ৩০ জুলাই ওই ৩ আসনে উপনির্বাচন হয়েছিল। বাকিপুরে ভোট পড়েছিল মাত্র ৩৪%। তারপরেও পিকের জয়ের ব্যবধান তাৎপর্যপূর্ণ। বস্তুত এই প্রথমবার বিজেপির দুর্গ হিসেবে পরিচিত পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকিপুরে পরাস্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। বাকিপুর বিধানসভার বড় অংশ আগে পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। ১৯৯৫ থেকে ২০০৫ পর্যন্ত ৪ বার এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন নীতিনের পিতা নবীন কিশোর প্রসাদ সিনহা। ২০০৮ সালের আসন পুনর্বিন্যাসের পরে ২০১০ থেকে ২০২৫ পর্যন্ত টানা ৪ বার জয়ী হন নীতিন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে রাজ্যসভায় নীতিনকে জিতিয়ে এনেছিল দল। তিনি বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় বাকিপুরে উপনির্বাচন হয়। বাকিপুরে প্রথমে অভিষেক কুমারকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু তাকে টিকিট দিয়ে নীতিন পরিবারতন্ত্রের রাজনীতি করছেন বলে দলের অন্দরে অভিযোগ ওঠে। পাশাপাশি অভিষেকের পরিবারের নাম অতীতে জালিয়াতি বা পশুখাদ্য কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে প্রার্থী বদল করতে হয়েছিল বিজেপিকে, কিন্তু তাতে কাজ হলো না। ২০১৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী তথা বিজেপির অন্যতম পরামর্শদাতা ছিলেন পিকে। তারপর বিভিন্ন দলের হয়ে তিনি কাজ করেছেন। ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির ১৮টি আসন জিতে ধাক্কা দিয়েছিল তৃণমূলকে। তারপরেই পিকেকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল। মমতার দল ফলও পেয়েছিল, কিন্তু গত বছর নতুন দল গড়ে বিহারের ভোটে লড়তে গিয়ে শূন্য হাতে ফিরতে হয়েছিল পিকেকে। তার জনসুরাজ পার্টি একটিও আসন জিততে পারেনি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ২৩৮টিতে প্রার্থী ভোট পেয়েছিল সাকুল্যে ৩.৩৪%। তবে সেই নির্বাচনে পিকে নিজে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কিন্তু তারপরেও হাল ছাড়েননি তিনি। যে পিকে ভোট কৌশলী হিসাবে নগদ দেওয়ার রাজনীতি, জাতপাত, ধর্মবর্ণের অঙ্ক কষে রণকৌশল সাজাতেন, সেই তিনিই নেতা হয়ে হেঁটেছিলেন ভিন্ন পথে। গান্ধীর দর্শনে গোটা বিহার জুড়ে যাত্রা করে নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে প্রচারের ধাঁচে নিজেকে ভিন্ন গোত্রের রাজনীতিক হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার প্রচারে বেশি বেশি করে উঠে আসছিল বিহারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ। কেন তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে থাকেন, কেন রাজ্যে কাজ নেই, কেন জাত ধর্মের বৈষম্য তুলে ধরেছিলেন বিহার এবং বিহারীর মর্যাদার প্রশ্নও। ভোটের ফল বলছে তার সেই প্রচার সাড়া ফেলেছে জাতপাতের রাজনীতি দীর্ণ বিহারে। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে হার স্বীকার করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের সাফাই সম্প্রতির নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের প্রভাব পড়েছে উপনির্বাচনে। পাশাপাশি পদ্ম শিবিরের খুঁচা, ভোটে হারলেও আমরা বিরোধীদের মতো ইভিএম নিয়ে প্রশ্ন তুলব না। অন্যদিকে পিকে বলেন, এ জয় বাকিপুরের মানুষের জয়। নির্বাচনী প্রচারের সময় আমরা বলেছিলাম এটি শুধু একজন বিধায়ক নির্বাচনের ভোট ছিল না, এটি ছিল বিহারের মানুষের পক্ষ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা যে তারা যেন বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে একজন ভালো মানুষকে নিয়োগ করেন। তারা চান না যে অপরাধমূলক পটভূমি রয়েছে বা যার আচরণ, চরিত্র বা সুনাম প্রশ্নবিদ্ধ এমন কেউ বিহারের নেতৃত্ব দিক।
আবার কর্ণাটকে কংগ্রেসের অন্দরে কুন্দল। মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্তকে কেন্দ্র করে নারাজ কংগ্রেসের বিধায়কেরা। নতুন মন্ত্রিসভায় জায়গা না পেয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন দলের দুই বিধায়ক। একজন ইতিমধ্যেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর একজন ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বেসুরু দুই বিধায়ককে নিয়ে অস্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। 15 দিনের মধ্যে রাজ্যের সরকারের কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। পাঞ্জাবে আম আদমি পার্টির সরকারকে সেই নির্দেশই দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। তার ফলে সুবিধা পাবেন 6 লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগী। ছাত্র বিক্ষোভকে ঢাল বানিয়ে কোনো দুষ্কৃতী যেন পার না পেয়ে যায়, সোমবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। কে পড়ুয়া কে দুষ্কৃতী তা ফারাক করার উপরে জোর দিয়েছে আদালত। একই সঙ্গে যে পুলিশ কর্মীদের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ উঠেছে তাদেরও ছাড় পাওয়া উচিত নয় বলছে শীর্ষ আদালত। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। দুর্যোগজনিত বিভিন্ন দুর্ঘটনায় রাজ্যে মৃত্যু হয়েছে 15 জনের, এখনও নিখোঁজ 7 জন। সোমবার এই পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন। দুর্গতদের সাহায্যের জন্য রাজ্য জুড়ে খোলা হয়েছে ত্রাণ শিবির। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা নেই। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী সতীশন জানিয়েছেন, বৃষ্টির জেরে হওয়া দুর্ঘটনায় কোট্টায়াম জেলায় প্রাণ হারিয়েছেন 3 জন। মৃতের তালিকায় এক শিশুও রয়েছে। 2 জন মারা গিয়েছেন পুঞ্জরে। শিশুটির জলাধারে পড়ে মৃত্যু হয়েছে। এর্নাকুলামে 2 জনের মৃত্যু হয়েছে। মাল্লাপুরমে 7 জনের মৃত্যু হয়েছে। অন্যত্র আরও 1 জনের মৃত্যুর খবর মিলেছে। 7 জন এখনও নিখোঁজ বলেও জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী।